হ্যালো স্টুডেন্টস, আমি আজকে এসে গেছি আবার একটা কবিতা নিয়ে। দেখো, কবিতার নাম সাত ভাই চম্পা। সাত ভাই চম্পা এই কবিতাটা তোমাদের পাঠ্যাংশে একটা গুরুত্বপূর্ণ কবিতা। এই কবিতা 6টা স্তবকে রয়েছে। তো 6টা স্তবকে এই কবিতা তো মানে পুরোটা একসাথে সম্ভব নয়, সেই জন্য আমি এই কবিতার 2টো পর্ব করেছি। তো আমি আজকে প্রথম ক্লাসে ফার্স্ট যে 3টে স্ট্যাঞ্জা রয়েছে ওই 3টে স্ট্যাঞ্জা পড়াবো। নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে থাকবে বাকি 3টে স্ট্যাঞ্জা। তো কবিতাটা দেখো, এখন আমি তোমাদের ফার্স্ট 3টে স্ট্যাঞ্জা পড়াচ্ছি। সাত ভাই চম্পা কবিতার নাম, কবি হলেন বিষ্ণু দে। চলো বিষ্ণু দে সম্পর্কে আমরা একটু জেনে নিই। বিষ্ণু দে 1909 থেকে 1982 সাল। বিষ্ণু দে 1909 জন্মগ্রহণ করেছেন, 1982 সালে মারা যান। আচ্ছা, বলে দিই এই বিষ্ণু দে ছিলেন একজন বড় মাপের কবি। আচ্ছা, আধুনিককালের অন্যতম শ্রেষ্ঠ এই কবি কলকাতার বিখ্যাত শ্যামাচরণ দে বিশ্বাসের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম হলো, দেখো, উর্বশী ও আর্টেমিস, যেটা 1932 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। তার লেখা অন্যান্য বিখ্যাত কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে, দেখো, চোরাবালি, পূর্বলেখ, সন্দীপের চর, অন্বিষ্ট, নাম রেখেছি কোমল গান্ধার, স্মৃতিসত্তা ভবিষ্যৎ, সেই অন্ধকার চাই, উত্তরে থাকো মৌন প্রভৃতি। আচ্ছা, বলে দিই প্রত্যেকটা লেখাই কিন্তু উনি কাউকে না কাউকে উৎসর্গ করে গেছেন। তো পূর্বলেখ, এটা কিন্তু আমাদের জেনে রাখতে হবে, পূর্বলেখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। আর স্মৃতিসত্তা ভবিষ্যৎ ছিল ওনার একটা সাহিত্যের সবথেকে বড় একটা রচনা, যেটার জন্য তিনি 1971 সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, স্মৃতিসত্তা ভবিষ্যতের জন্য। যেবার যদি তোমাদের বলে 2টো কাব্যগ্রন্থের নাম লেখো বা 3টে কি 4টে লেখো, পরপর মনে রাখবে। উর্বশী ও আর্টেমিস তার প্রথম কাব্যগ্রন্থ, যেটা 1932 সালে প্রকাশিত হয়েছিল। যদি দেয় তোমাদের তার প্রথম কাব্যগ্রন্থের নাম কি, বলবে উর্বশী ও আর্টেমিস। আর যদি বলে তার 2টি কাব্যগ্রন্থের নাম বলো, বলবে উর্বশী ও আর্টেমিস, চোরাবালি বা চোরাবালি, পূর্বলেখ। ঠিক আছে, তো মনে রাখবে 4টে। ঠিক আছে, তার বেশি না মনে রাখলেও চলবে। আর জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল সেটা মনে রাখবে, স্মৃতিসত্তা ভবিষ্যৎ। ঠিক আছে, দেখো, রুচি ও প্রগতি, সাহিত্যের ভবিষ্যৎ, সাহিত্যের দেশ বিদেশ, মাইকেল রবীন্দ্রনাথ ও অন্যান্য জিজ্ঞাসা, তার লেখা উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। তিনি যে শুধু একজন কবি ছিলেন তার নয়, একাধারে তিনি কবি ও প্রাবন্ধিক দুই ছিলেন। ঠিক আছে, তিনি কবিও ছিলেন এবং প্রাবন্ধিক ছিলেন, সেই জন্য উনি কয়েকটা প্রবন্ধও লিখেছিলেন। এই প্রবন্ধের নামগুলো এখানে দিয়ে দেওয়া আছে। তিনি অজস্র বিদেশি কবিতার অনুবাদ করেছেন, বিদেশি কবিতার অনেক অনুবাদ করেছেন। তিনি বিদেশি কবি বা ইংরেজ কবি টি.এস. এলিয়টের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। ঠিক আছে, তো এইভাবে তিনি বিদেশি কবিতার অনেক অনুবাদ করেছেন বাংলায়, যার মধ্যে রয়েছে এলিয়টের কবিতা, আগেই বললাম, হে বিদেশি ফুল, আফ্রিকায় এশিয়ায়, মুরলী মৃদঙ্গ তুর্যে প্রভৃতি গ্রন্থ। ঠিক আছে, এইগুলো ওনার অনুবাদ কর্ম। চলে আসছি নেক্সট স্লাইডে কবিতায়। দেখো, সাত ভাই চম্পা, বিষ্ণু দে। চম্পা, তোমার মায়ার অন্ত নেই, কত না পারুল রাঙানো রাজকুমার, কত সমুদ্র কত নদী হয় পার, বিরাট বাংলাদেশের কত না ছেলে, অবহেলে সয় সকল যন্ত্রণায়, চম্পা কখন জাগবে নয়ন মেলে, চম্পা তোমার প্রেমেই বাংলাদেশ কত না শাওন রজনী পোহালো বলো, গৌরী শৃঙ্গ মাথা হেট টলমল, নিষিদ্ধ দেশে দীপঙ্করের শিখা চীনে জলে, হয় মঙ্গোলিয়ায় লেখা, চম্পা তোমায় চিনেছিল সিংহল, তোমাকে খুঁজেছে জানো কি কৃষকের নৃপে, অশ্বের খুঁড়ে লাঙলের ফলা টেনে, হাতুড়ির ঘায়ে, কাস্তের বাঁকা শানে, ভাটিয়ালি গানে, কঙ্কনে গুর্জরে, চম্পা
তোমার 7 ভাই গান করে। তাহলে আমি একটুখানি তোমাদের মানেটা বলে দিই। চম্পা, চম্পা মানে এখানে ভারতবর্ষকে বোঝানো হয়েছে। তোমার মায়ার অন্ত নেই, ঠিক আছে। আমি দেখো সারমর্মটা লিখেছি, সেখানেই তোমাদের মানেটা আমি বোঝাতে বোঝাতে চলে যাব। কবি প্রথম স্ট্যান্জায় বলছেন যে বিষ্ণুদে কবিতায় ফ্যাসি বিরোধী চেতনা ও স্বদেশের প্রতি ভালোবাসার কথা এখানে উল্লেখ করেছেন। তার কবিতায় দেশপ্রেমকে কবি পাঠকের সামনে উন্মোচন করেছেন, দেশপ্রেমকে। চম্পা বলতে কবি বুঝিয়েছেন ভারতবর্ষকে। ভারতবর্ষ মায়ের মতো সবাইকে আগলে রেখেছে। কেন বলো তো? এখানে বলছে দেখো যে চম্পা তোমার মায়ার অন্ত নেই। এখানে চম্পা অর্থে কিন্তু ভারতবর্ষের কথা বলা হয়েছে। আর ভারতবর্ষের ভারত মাতার মায়ার অন্ত নেই। কেন অন্ত নেই? দেখো, যত বিদেশি এদেশে এসেছে, উপনিবেশ স্থাপন করেছে, ভারতবর্ষ মায়ের মতো সমস্ত ভারতবাসীকে রক্ষা করেছে, ঠিক আছে। এমনকি বহু বিদেশি বা অন্যান্য জাতির মানুষজন মায়ায় আবদ্ধ হয়েছে। দেখো, ইংরেজরা যেমন এসেছে, তেমন পর্তুগিজরা এসেছে, ডাচেরা এসেছে, ওলন্দাজরা এসেছে, আরও অন্যান্য সবাই তো এসেছে। তো তারা কিন্তু প্রত্যেকেই যে সবাই যে চলে গেছে তা নয়, আমাদের এই ভারতবর্ষে কিন্তু থেকে গেছে। তাহলে আমাদের ভারতবর্ষের মায়ায় আবদ্ধ, ঠিক আছে। তারপর দেখো বলছে যে কত না পারুল রাঙানো রাজকুমার, কত সমুদ্র কত নদী পার হয় পার। মানে কি? দেখো বলছে ভারতবর্ষকে পৃথিবীর সামনে তুলে ধরার উদ্দেশ্যে, মানে আমাদের দেশ যে ভারতবর্ষ, সে তো বিভিন্ন নানা ঐতিহ্যে নানা সংস্কৃতিতে ভরপুর। সেই ভারতবর্ষকে সবার সামনে আনার জন্য, সবার সামনে তুলে ধরার জন্য, হ্যাঁ, সেই উদ্দেশ্যে অনেক রাজকুমার দেশের নানা সংস্কৃতি ঐতিহ্যকে ছড়িয়ে দিয়েছে। রাজকুমার বলতে এরা পারুল রাঙানো রাজকুমার বলতে বলা হয়েছে, রাজকুমার হচ্ছে আমাদের দেশের যুবা পুরুষরা, ঠিক আছে। অনেক নদী সমুদ্র পার করে তারা এই কাজ সম্পন্ন করেছে, ঠিক আছে। এই রাজকুমাররা মানে অনেক তো ছিল, এমনিতেও তোমার রাজা জমিদার তাদের ছেলেরাও ছিল। এবং ধরো আমাদের যে এইখানে মূলত বলা হয়েছে স্বাধীনতার কথা, মুক্তি সংগ্রামের কথা। আমাদের পরাধীন দেশকে স্বাধীন করার জন্য যারা ঝাঁপিয়ে পড়েছিল, সেই সমস্ত যুবা পুরুষের কথা এখানে বলা হয়েছে। তো তারাই এই কাজগুলো সম্পন্ন করেছিল, ঠিক আছে। অনেক যন্ত্রণাও সহ্য করেছে চম্পা, অর্থাৎ ভারত মাতা তখন চোখ তুলে চেয়েছেন। তাহলে কি দেখো, এখানে বলছে যে বিরাট বাংলাদেশের কত না ছেলে, বাংলাদেশের ছেলে মানে এই যুবা পুরুষদের কথাই বলা হচ্ছে। ওরা অবহেলা পেয়েছে প্রচুর, কেননা ওদের উপর অত্যাচার তো হয়েছে। সকল যন্ত্রণাই তারা সহ্য করেছে। চম্পা কখন জাগবে নয়ন মেলে, কখন তারা ভারতবর্ষকে স্বাধীন করবে, সেই প্রত্যাশায় বা সেই আশায় বুক বেঁধে আশা নিয়ে তারা এগিয়ে চলেছে। এবং চম্পা কখন চোখ মেলে চাইবে, সেই আশাতেই বুক বেঁধে ছিল। দেখো সেকেন্ড স্ট্যান্জায় আমি আসছি। বলছে যে চম্পা তোমার প্রেমেই বাংলাদেশ কত না শাওন রজনী পোহালো বলো। মানে হচ্ছে দেখো, ভারতবর্ষের প্রেমে বাংলাদেশ কত শাওন রজনী, অর্থাৎ পরাধীন ভারতকে মুক্ত করার উদ্দেশ্যে বাংলার যুবারা কত শ্রাবণ রাত্রি জেগে কাটিয়েছে। শ্রাবণ রাত্রি যখন বিরহ বেদনা বা যে কোনো বেদনাহত হয় মানুষ, তখন কিন্তু এই বলা হয় শ্রাবণ রাত্রি, মানে জেগে কাটানো, ঠিক আছে। যেমন আমাদের দেশকে মুক্ত করার জন্য, স্বাধীনতা এনে দেওয়ার জন্য আমাদের দেশে তারা কিন্তু কী করেছে, এই শ্রাবণ রজনী বা রজনী মানে রাত্রি জেগে কাটিয়েছে। গৌরী শৃঙ্গ বলতে এখানে দেখো বলছে যে গৌরী শৃঙ্গ মাথা হেট টলমল, নিষিদ্ধ দেশে দীপঙ্করের শিখা। তাহলে কি গৌরী শৃঙ্গ কেন বলছে? গৌরী শৃঙ্গ বলতে হিমালয় পর্বতের উঁচু মাথার কথা এখানে বলা হয়েছে। উঁচু মাথার কথা বলা হয়েছে, সেই মাথাও হেট হয়ে গেছে পরাধীন ভারতবাসীর দেশকে মুক্ত করার দৃঢ় পদক্ষেপ গ্রহণে। পরাধীন ভারতবাসীর আমাদের দেশকে মুক্ত করার দৃঢ় যে পদক্ষেপ গ্রহণ করেছিল, সেইটার যে এতটা মনের শক্তি, এতটাই যে উদ্ধত আর এতটাই যে তারা দৃঢ় পদক্ষেপ নিয়ে এগিয়েছে, সেটাই কিন্তু হিমালয়ের মতো উঁচু তারা নিজেরাই, তা হিমালয় মাথা হেট করতে বাধ্য হয়েছে। তারপরে দেখো কি বলছে, নিষিদ্ধ দেশে দীপঙ্করের শিখা, চীনে জলে হয় মঙ্গোলিয়ায় লেখা, ঠিক আছে। সেটা কি দেখো,
বলছে নিষিদ্ধ দেশ বলতে তিব্বতের কথা এখানে কবি বলেছেন। তিব্বত হলো খুব দুর্গম একটা প্রাকৃতিক জায়গা, জানো তো, পাহাড়ের একদম ওপরে, তো সেইটা কিন্তু খুব প্রাকৃতিক জায়গা, খুব দুর্গম, কেননা সেখানে কিন্তু পর্যটন কেন্দ্র ওটা গড়ে ওঠেনি। আর সেখানে লামাদের কিন্তু কঠোর একটা বিধিনিষেধ রয়েছে, মানে কঠোর নিয়মকানুন জারি রয়েছে, সেই কারণে কিন্তু তিব্বত পর্যটকদের জন্য হয়ে ওঠেনি। সেই কারণে সেই জায়গাটাকে বলা হয়েছে, সেখানে জায়গাটাকে নিষিদ্ধ দেশ বলা হয়েছে, ঠিক আছে। তো সেখানে বাঙালি অতীশ দীপঙ্কর 1038 সালে ধর্ম প্রচার করতে গিয়েছিলেন, ঠিক আছে। এবার বলছে দেখো যে চীনে জলে হয় মঙ্গোলিয়ায় লেখা, চম্পা তোমার চীনে ছিল সিংহল। মানে কি, মানে বলছে দেখো চীনে এবং মঙ্গোলিয়াতেও কিন্তু এই ভারতের সংস্কৃতি পৌঁছেছে। অতীশ দীপঙ্করের যে ধর্মপ্রচার সেইটাও পৌঁছেছে চীনে আর মঙ্গোলিয়ায়। আর সংস্কৃতি, আমাদের যে ওই ভারতীয় যে সভ্যতা সংস্কৃতি এইগুলো কিন্তু ছড়িয়েছে। আচ্ছা, আর একজন বাঙালি বিজয় সিংহের নামেই কিন্তু সিংহল হয়েছে, অর্থাৎ শ্রীলঙ্কার নাম হয়েছিল। কবি বলছেন চম্পাকে কিন্তু শ্রীলঙ্কাও চিনেছিল। তাহলে আমাদের এই ভারতবর্ষ থেকে কিন্তু তোমরা জানো যে শ্রীলঙ্কাটা কোথায় আর আমাদের ভারতবর্ষ দেশটা কোথায়। ভারতবর্ষ থেকে পুরোই বিচ্ছিন্ন ছিল কিন্তু আমাদের শ্রীলঙ্কা। তো ওই ভারতবর্ষের এত ঐতিহ্যমণ্ডিত ভারতবর্ষের জন্যই, ভারতবর্ষের পুরাতন অতীত গাথার জন্যই কিন্তু শ্রীলঙ্কাও কিন্তু ভারতবর্ষকে চিনেছে, ঠিক আছে। এবার দেখো নেক্সট প্যারাগ্রাফ, নেক্সট যে স্ট্যান্জা রয়েছে সেটা আমি পড়াচ্ছি। তোমাকে খুঁজেছে জানো কি কৃষকের নৃপে। আচ্ছা, তোমাকে মানে এখানে কিন্তু তোমার ভারতবর্ষকেই বোঝানো হচ্ছে। কৃষকে আর নৃপে, কৃষক যেমন রয়েছে, নৃপ মানে হলো রাজা, ঠিক আছে। কৃষক যেমন খুঁজেছে, রাজাও তেমন খুঁজেছে। এবার দেখো অশ্বের খুঁড়ে লাঙলের ফলা টেনে, কেউ খুঁজেছে অশ্বের খুঁড়ে। অশ্বের খুঁড়ে কে খুঁজবে? রাজারাই অশ্বের খুঁড়ে খুঁজবে, কারণ তারাই ঘোড়ায় একমাত্র চড়তো। আর লাঙলের ফলা টেনে কার কথা বলা হয়েছে? লাঙল টেনে কিন্তু চাষ করা হয়, ঠিক আছে, চাষিদের কথা এখানে কিন্তু বলা হয়েছে। হাতুড়ির ঘায়ে কাস্তের বাঁকা শানে, শ্রমিকদের হাতেই কিন্তু তোমার হাতুড়ি থাকে, হ্যাঁ, কাস্তের বাঁকা শান মানে কাস্তে থাকে, যেটা বাঁকা শান বলছে, কাস্তেটা তো বাঁকা হয়ে থাকে, শান দেওয়া হয়, সেটাকে ধারালো করা হয়, শ্রমিকদের হাতেই থাকে। আচ্ছা, ভাটিয়ালি গানে কপিলমণির দ্বীপে, মানে এখানে ভাটিয়ালি গানের কথা বলা হয়েছে, যে গান আমাদের জানো তোমরা, এটা হচ্ছে আমাদের লোকসঙ্গীত একটা, হ্যাঁ, ফোক সঙ্গীত বলা হয়ে থাকে, লোকসঙ্গীত, সেটা হচ্ছে লোকগীতি, যেটা ভাটিয়ালি গান, ভাটিয়ালি ঝুমুর এগুলো তোমরা শুনে থাকবে। তো তার মধ্যে ভাটিয়ালি গানের কথা বলেছেন। কাস্তের কপিলমুনির দ্বীপের কথা এখানে বলা হয়েছে। কপিলমুনির আশ্রম তোমরা জানো, বঙ্গোপসাগরে প্রত্যেক বছর সাগরে মেলা হয়ে থাকে, তখন কপিলমুনির আশ্রমের উদ্দেশ্যেই কিন্তু সকলেও সেখানে যায় এবং কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে তারপর বাড়ি ফেরে। তো কপিলমুনির দ্বীপের কথা বলা হয়েছে। কলিঙ্গে আর কঙ্কনে গুর্জরে, ঠিক আছে। দেখো আমি এখানে দিয়ে দিয়েছি, যেটা হলো ভারতবর্ষকে কৃষক থেকে শুরু করে রাজা পর্যন্ত খুঁজেছে। ভারতবর্ষের পুরনো ঐতিহ্যগাথা তারা খুঁজেছে, যে তার নিজস্ব উপায়, যে যার হবে এটা, হ্যাঁ, যে যার নিজস্ব উপায়ে খুঁজেছে। অশ্বের অর্থাৎ ঘোড়ার খুঁড়ে নৃপ মানে হলো রাজা, লাঙলের ফলায় হলো চাষি, বলেই দিলাম আগে, যে যার নিজের মতো করে খুঁজেছে। লাঙল যা দিয়ে চাষ করা হয় ওই লাঙলের কথা বলা হয়েছে। এছাড়াও শ্রমিকদের হাতে হাতুড়ি, কাস্তের বাঁকা শান ইত্যাদি উল্লেখ করেছেন। কবি ভারতবর্ষের বিভিন্ন সংস্কৃতিকে পাঠকের সামনে উন্মোচন করতে ভাটিয়ালি গান কেন করেছেন? ভারতের বিভিন্ন সংস্কৃতি রয়েছে, এই যে গান বলো, নাচ বলো, এইগুলো তো আমাদের ভারতের তো একটা ঐতিহ্য, মানে একটা ভারতকে ঐতিহ্যের জায়গায় নিয়ে গেছে। তো ভারতবর্ষের এগুলো সংস্কৃতি, কালচার, হ্যাঁ। তো কপিলমুনি দ্বীপ ইত্যাদি প্রসঙ্গ এনেছেন। এই সবই হলো এই দেশের ঐতিহ্য। তারপরে দেখি, এই দেখো বলছে যে কলিঙ্গে আর কঙ্কনে গুর্জরে, চম্পা তোমার 7 ভাই গান করে। মানে কি, মানে বলছে দেখো যে কলিঙ্গ একটা জায়গার নাম, দেশ, কলিঙ্গ, কঙ্কনও কিন্তু একটা জায়গা, গুর্জর অর্থাৎ গুর্জর হলো গুজরাট নগরের কথা বলা হয়েছে। শেষে উনি বলছেন যে চম্পা তোমার 7 ভাই। আমরা জানি 7 ভাই চম্পা জাগরে একটা গান আছে, চম্পা মানে কিন্তু 7 ভাই
চম্পা হচ্ছে, আর একটাই কিন্তু পারুল বোন হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, তো শেষে বলছেন চম্পা তোমার 7 ভাই গান করে, অর্থাৎ এই সব জায়গায় তারা স্বাধীনতার গান করে, অর্থাৎ স্বাধীনতার মুক্তির স্বাদ এনে দেয়। স্বাধীন যে হতে হবে, এই জায়গাগুলোকেও তো ভারতবর্ষের প্রত্যেকটা জায়গা তো স্বাধীন হতে হবে না, ভারতবর্ষ তো স্বাধীন মানে জায়গাগুলোতেও হয়েছে, সেই কথাই কবি এখানে বলেছেন। এবার আমি আসছি, দেখো কবিতা প্রসঙ্গে কিছু তথ্য। যেমন দেখো, এই কবিতাটি 7 ভাই চম্পা কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতায় ইংরেজ কবি টি.এস. এলিয়টের প্রভাব রয়েছে। কবিতাটি কবি শম্ভু মিত্র ও বিজন ভট্টাচার্যকে উৎসর্গ করেছেন। ঠিক আছে, কবিতাটি কবি শম্ভু মিত্র ও বিজন ভট্টাচার্যকে উৎসর্গ করেছেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে মনে থাকবে। এবার আমি প্রশ্নোত্তর পর্বে চলে এলাম। ঠিক আছে, কিছু প্রশ্ন বলে করেছে, এটা প্রশ্নোত্তর পর্ব। তো চলো, 1 নম্বরে হচ্ছে কার মায়ার অন্ত নেই। দেখো, চম্পার মায়ার অন্ত নেই। ঠিক আছে, চম্পা অর্থে এখানে ভারতবর্ষ। রাজকুমাররা কেমন? পারুল রাঙানো। শাওন রজনী কে পোহালো? বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশ শাওন রজনী পোহালো। কার মাথা হেট হয়েছে? গৌরী শৃঙ্গের মাথা হেট হয়েছে। নিষিদ্ধ দেশ বলতে কি বোঝানো হয়েছে? তিব্বতকে বোঝানো হয়েছে। কোথায় দীপঙ্করের শিখার কথা বলা হয়েছে? নিষিদ্ধ দেশে। দীপঙ্করের ধর্ম প্রচার কোথায় কোথায় পৌঁছেছে? চীনে ও মঙ্গোলিয়ায়। চীনে ও মঙ্গোলিয়ায়। কোথায় লেখার কথা বলা হয়েছে? দেখো, মঙ্গোলিয়ায় লেখার কথা বলা হয়েছে। চম্পাকে কে চিনেছিল? সিংহল চিনেছিল। কে চিনেছিল? সিংহল চিনেছিল বা শ্রীলঙ্কা চিনেছিল। তোমাকে কে কে খুঁজেছে? কৃষক ও নৃপ। যা আছে কবিতায় তাই কিন্তু উত্তর লিখতে হবে। কবিতায় কোন গানের উল্লেখ রয়েছে? ভাটিয়ালি গানের উল্লেখ রয়েছে। গুর্জর বলতে কোন নগর? এখানে গুর্জর বলতে কিন্তু গুজরাট। ঠিক আছে, দেখো 10 নম্বরে আমি 10 নম্বরে না 10 নম্বর স্লাইডে আমি তোমাদের জন্য কিছু রেখেছি, যেটা হচ্ছে বড় কিছু প্রশ্ন। যেমন দেখো, 1 আছে কত না পারুল রাঙানো রাজকুমার, কত সমুদ্র কত নদী হয় পার। এইটা তোমাদের লাইন তুলে প্রশ্ন আসবে। কাদের কথা বলা হয়েছে? পারুল রাঙানো রাজকুমার কারা? পারুল তো একটা ফুল, পারুল বোন, চম্পা হলো ফুল, কিন্তু এখানে পারুল রাঙানো রাজকুমার। রাঙানো মানে হচ্ছে পারুল ফুলের মতো একটা ধরো রং, এখানে রং। যুবা পুরুষদের তো তখন কত রং, গায়ে কত তেজ, ঠিক আছে, তাদের মনের কত জোর, মানসিক শক্তি, ঠিক আছে, সেই কারণে এখানে পারুল রাঙানো রাজকুমার বলা হচ্ছে। তো যুবা পুরুষদের কথা বলা হয়েছে, তো প্রসঙ্গ উল্লেখ করে নিজের ভাষায় বুঝিয়ে দাও। এই যে বলে দিলাম যে তারা ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে তারা দেশে বিদেশে ছড়িয়ে দেবে বলে কত নদী সমুদ্র পার হয়েছে। ঠিক আছে, 2 নম্বরে হচ্ছে কত না শাওন রজনী পোহালো বলো। কেন বলা হয়েছে? শাওন রজনী বললাম যে শ্রাবণ রাত্রি, যখন কারা করেছে? এই পরাধীন দেশকে পরাধীন ভারতবর্ষকে স্বাধীনতার স্বাদ পাইয়ে দেওয়ার জন্য কিন্তু দেশের যুবা পুরুষেরা কিন্তু এই তোমার শাওন রাত্রি মানে অর্থাৎ শ্রাবণ রাত্রি জেগে কাটিয়েছে। ঠিক আছে, এই প্রত্যাশা নিয়ে যে তারা একদিন দেশকে স্বাধীনতা এনে দেবে। নিষিদ্ধ দেশে দীপঙ্করের শিখা কেন বলা হয়েছে? নিষিদ্ধ দেশ আগেই বলেছি, তিব্বতকে বলা হয়েছে। দীপঙ্করের শিখা বলা হয়েছে কারণ দীপঙ্করই কিন্তু একমাত্র তিব্বতে গিয়ে কী করেছিলেন? ধর্ম প্রচার করেছিলেন, সেই কারণে বলা হয়েছে। 4 নম্বরে দেখো কি বলছে, অশ্বের খুঁড়ে লাঙলের ফলায় কারা কি খুঁজছে, কেন খুঁজছে? বলবে অশ্বের খুঁড়ে রাজা আর লাঙলের ফলায় চাষিরা কি খুঁজছে? অতীত বা পুরনো ভারতবর্ষের ঐতিহ্যগাথাকে খুঁজছে, মানে ঐতিহ্যকে তারা খুঁজছে। পুরনো ভারতবর্ষ বা পুরনো ভারতবর্ষকে তারা খুঁজে চলেছে। ঠিক আছে, সেই কথাই বলতে হবে যে ভারতবর্ষ বহু সংস্কৃতিতে ভরপুর, সেই কথাই বলতে হবে এখানে। হ্যাঁ, স্বাধীনতার
প্রেমকে এখানে উজাড় করে কবি কিন্তু কবিতাটি লিখেছেন। স্বদেশের প্রতি ভালোবাসা, ঠিক আছে, আর ফ্যাসিবাদ বিরোধী বলতে হবে। ভারতে দেখো নেক্সট কোয়েশ্চেন, ভারতের ঐতিহ্য বোঝাতে কিসের উল্লেখ করেছেন কবি? ভারতের ঐতিহ্য বোঝাতে ওই যে ভাটিয়ালি গান আর কপিলমুনির দ্বীপ, এইগুলো সব কিন্তু উনি বলেছেন। আচ্ছা, এবার দেখো 6 নম্বরে, চম্পার 7 ভাই কোথায় কি গান করে? চম্পার 7 ভাই কোথায় কি গান করে বলো তো? কঙ্কন, গুর্জর আর ছিল কলিঙ্গ, এই 3টি জায়গার উল্লেখ তিনি করেছেন কবি বিষ্ণুদেব। তিনি বলেছেন এই জায়গাগুলোয় কিন্তু চম্পার 7 ভাই স্বাধীনতা, অর্থাৎ 7 ভাই মানেও হচ্ছে যুবক, তো তারা স্বাধীনতার গান গাইছে, ঠিক আছে। এই গেল তোমাদের প্রশ্নের আলোচনা, শর্ট প্রশ্নগুলো দেখবে। আর এই গেল তোমাদের তথ্য, যেটা কোথা থেকে কবিতাটা নেওয়া হয়েছে এই প্রশ্নটা আসবে। আর কাকে উৎসর্গ করেছিলেন? কবি শম্ভু মিত্র ও বিজন ভট্টাচার্যকে, এইটাও ইম্পর্ট্যান্ট। আর তোমরা অন্তর্নিহিত তাৎপর্য খুব ভালো করে পড়বে, মানে করে পড়বে, যেটা আমি লিখে দিয়েছি তোমরা খাতায় লিখে নেবে তোমরা। তাছাড়া ভিডিও বারবার দেখবে, কবিতা খুব খুঁটিয়ে পড়বে, হ্যাঁ, কবিতা খুব খুঁটিয়ে পড়বে, তাহলে মানে বুঝতে, আর আমি তো লিখেও দিয়েছি, মানে বুঝতে কোথাও অসুবিধা হওয়ার কথা নয়। আর উত্তর তোমরা বড়গুলো করতে পারবে, যদি না পারো আমাকে কমেন্ট বক্সে জানাবে, হ্যাঁ। কবিতা খুঁটিয়ে পড়লে প্রশ্নের উত্তর দিতে পারবে। আজকে তাহলে এই পর্যন্তই, বাই।